আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার বামপন্থীদের খপ্পরে ভিপি নুরুর দল জামাত শিবিরের যারা গণ অধিকার পরিষদ ২৮শে মার্চ হরতালের সমর্থনে ভুখা মিছিল। এই ভুখা মিছিল বা হরতালের সমর্থনে, হরতালের নৈতিক সমর্থনে বাংলাদেশের নবগঠিত দল গণ অধিকার পরিষদের মিছিল এবং সেই মিছিলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্ব, এটার উপর ভিত্তি করেই মূলত আমি আলোচনা করতে চাই বা বিষয়বস্তু নির্ধারণ করেছি। বাংলাদেশে যারা লেফটিস্ট পলিটিক্স করে, বামপন্থী রাজনীতি করে, এদের সম্পর্কে অনেক মিসকনসেপশন রয়েছে। আবার এদের শক্তিমত্তা সম্পর্কে অনেকে জানেই না। বাস্তবিক পক্ষে প্রথমে একটা ক্লারিফিকেশন দিয়ে নিই। বামপন্থীদেরকে অনেকে নাস্তিক বলে এক কথা, এ কথাটা আদৌ ঠিক নয়। না, বামপন্থী মানেই নাস্তিক এটা একেবারেই ঠিক নয়। বামপন্থীদের মধ্যে মুসলিম রয়েছে, বামপন্থীদের মধ্যে অন্য ধর্মের বা ধর্ম বিশ্বাসী লোক রয়েছে। নাস্তিকদের সংখ্যা একেবারেই কম। নাস্তিক যে সে বামপন্থী হওয়ার কারণে নয়, বামপন্থী কি ডানপন্থী কি এটাই অনেকে জানে না। হোয়াট এভার, আমরা বামপন্থী বলতে যদি সমাজতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দলগুলোকে মিন করে থাকি, তার মধ্যে মুসলিম বা বিশ্বাসী অবিশ্বাসী রয়েছে। ইসলামপন্থীরা অনেকে এই বিষয়টা জানে না, তাদেরকে বামপন্থী মানেই মনে হয় যেন ধর্মবিরোধী কিছু একটা হিসেবে মূল্যায়ন করে। দ্যাটস ডিফারেন্ট কেস। বামপন্থীরা বাংলাদেশের রাজনীতিতে আপিল হারিয়েছে মূলত 1991 সালের পর সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে। এর আগে 70-এর দশকে, 80-র দশকে, 90-এর দশকের শুরুতে সাধারণ শিক্ষিত শিক্ষার্থীদের কাছে, তরুণ প্রজন্মের কাছে, শ্রমিক শ্রেণীর কাছে বামপন্থী রাজনীতির একটা বড় ধরনের আপিল ছিল। কিন্তু কালের বিবর্তনে সেটা হারিয়ে গিয়েছে। কিন্তু বামপন্থীরা কিন্তু হারিয়ে যায়নি। হ্যাঁ, বামপন্থী বর্তমানে যারা রাজনীতি করে অনেকটা ব্যক্তি নির্ভর দল, ব্যক্তি সম্মানিত লোক, ভিআইপি লোক, এ কারণে তার রাজনীতিতে একটা গ্রহণযোগ্যতা কিংবা তার ব্যক্তির একটা প্রভাব রয়েছে। বাট দল হিসাবে জনগণের ভোট নেই, পিপল সাপোর্ট নেই, এটা একটা বাস্তবতা। ব্যক্তিভিত্তিক ওয়ান ম্যান পার্টিতে পরিণত হয়েছে। আবার বামপন্থীদের মধ্যে ইসলামপন্থীদের চেয়েও শতভাগে বিভক্ত। মূল সমস্যাটা হচ্ছে তাদের জনসমর্থন নেই, কিন্তু কিছু কিছু জায়গায় তাদের শক্তি ঠিকই আছে। সেটা হচ্ছে মিডিয়াগুলোতে তাদের একটা শক্তিশালী পদচারণা রয়েছে, যদিও সেটাও ডিক্লাইনিং। একসময় আমরা দেখতাম আজ থেকে 8-10 বছর 15 বছর আগে বামপন্থী সংগঠনগুলো 10 জন 15 জন নিয়ে মিছিল করলে সেটা প্রথম আলো, ডেইলি স্টারের লেড নিউজ হতো। কিন্তু এখন কিন্তু সেভাবে আর তারাও কাভারেজ দেয় না। কিছু ট্রানজিশন বা কিছু প্যারাডাইম শিফট কিন্তু হয়েছে। মিডিয়া একটা প্রভাব রয়েছে। আবার বড় বড় মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও তাদের একটা প্রভাব রয়েছে ডিসিশন মেকিংয়ে। যেমন আমাদের দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ এবং বিএনপিতে বামপন্থীদের কিন্তু প্রভাব রয়েছে। যেমন বিএনপির নেতৃবৃন্দের একটা বিশাল অংশের ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাম রাজনীতি, এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের একটা ছোট অংশের ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাম রাজনীতি। তো এই বাম রাজনীতি যারা একসময় করতো, তাদের সাংগঠনিক দক্ষতা, তাদের ত্যাগ বা তাদের রাজনৈতিক বুঝ অত্যন্ত সমৃদ্ধ ছিল। এ কারণে অন্যান্য দলে এসেও তারা সফল হতে পারে। যেমন মাননীয় সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ, তিনি কিন্তু বামপন্থীর বড় নেতা ছিলেন। এরকম অনেকে আছে যিনি বামপন্থী নেতা ছিলেন, পরবর্তীতে মেইন স্ট্রিম বা আমাদের লিবারেল বা উদার যে দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, এগুলোতে এসে তারা গুরুত্বপূর্ণ স্থান দখল করতে সক্ষম হয়েছে। এমনকি ডিসিশন মেকিংয়ে তাদের একটা প্রভাব রয়েছে, এবং তাদের যে বামপন্থী চিন্তাধারা, সে চিন্তাধারার প্রভাবও রয়েছে। এখন বর্তমান সময়ে একটা রাইজিং পলিটিক্যাল পার্টি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন ডক্টর রেজা কিবরিয়ার নেতৃত্বে, দুইজনের নেতৃত্বে যেটা চলছে, গণ অধিকার পরিষদ। তো এই গণ অধিকার পরিষদ যেহেতু একটা রাইজিং পলিটিক্যাল পার্টি, বামপন্থীদের নজর কিন্তু এটাও এড়ায়নি। বামপন্থীদের যেহেতু নিজস্ব রাজনীতির আপিল হারিয়েছে, এই কারণে মেইন স্ট্রিম রাজনীতিতে তাদের প্রভাব ধরে রাখার জন্যে বা তাদের ডিসিশন মেকিং ইনফ্লুয়েন্স ধরে রাখার জন্যে রাইজিং পলিটিক্যাল পার্টিতে তাদের চিন্তা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক, এবং সেটা করে যাচ্ছে। এজন্য আমরা জানি যখনই কোটা সংস্কার আন্দোলনের নামে শিক্ষার্থী বা ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল, তখনই কিন্তু একটা কনফ্লিক্ট ছিল। কনফ্লিক্ট হচ্ছে ইসলামপন্থীদের, জামাত শিবির বর্ণন ইসলামপন্থীদেরও কিন্তু যথেষ্ট আস্থা এই নুরুর নেতৃত্বে, হাসান মামুনের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের উপর ছিল। তখন এই নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে একটা
কনফ্লিক্ট ছিল যে বামপন্থীদের একটা ধারা, ইসলামপন্থীদের একটা ধারা। তখনই যে বিভিন্ন কমিটি দেওয়া শুরু হয়েছে, তাতে বামপন্থী একটা গ্রুপ ছিল যারা ইসলামপন্থী হুজুর, মাদ্রাসা পড়ুয়া বা এদেরকে একটু সাইডলাইন করতে চেয়েছিল। কিন্তু দিন শেষে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা, তাদের সেই গ্রুপটাই কিন্তু নুরুল হক নুরুর দলে একটা ডমিনেশন ছিল। কিন্তু ধীরে ধীরে যতদিন পর্যন্ত তারা ছাত্র অধিকার পরিষদ ছিল, কিন্তু বাই দি কোর্স অফ টাইম তারা আজকে বাংলাদেশের একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং রাইজিং পলিটিক্যাল পার্টি। আমি বারবার বলছি যে তাদের আপিল কিন্তু ভালো, তারা মোটামুটি ভালো আপিল পাচ্ছেন, যদিও ওই অর্থে বড় দল হয়ে এখন উঠতে পারেনি, কিন্তু বিভিন্ন রাজনৈতিক ক্যালকুলেশনে তাদের অবস্থান ভালো বলেই মনে হচ্ছে। এবং ফর দি টাইম বিং রাজনীতিতে একটা চমকও তারা দেখাতে পারে, সেটাও কিন্তু অস্বাভাবিক নয়। ডক্টর রেজা কিবরিয়া সাহেব এখানে আছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে বামপন্থীদের যে একটা বড় শক্তিশালী লবি, এরা কিন্তু সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং সম্মানিত। তা এরা কিন্তু এই নুরুল হক নুরুর দল বা গণ অধিকার পরিষদেও নজর দিয়েছে, এবং আমার কাছে যেটা মনে হয়েছে এই নুরুর দল বামপন্থীদের খপ্পরে পড়তে যাচ্ছে, সেটাই মনে হচ্ছে। যেমন তার একটা প্রমাণ হচ্ছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে তাদের অলিখিত, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নিয়ে কোনো আপত্তি নেই, তিনি সম্মানিত লোক, সিনিয়র সিটিজেন, বীর মুক্তিযোদ্ধা। বামপন্থীদের মধ্যে অনেকেই রয়েছে এরকম সম্মানিত, যাদেরকে আমরা সম্মান করতে বাধ্য। তো এরকম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গণ অধিকার পরিষদের ডিসিশন মেকিংয়ে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে। এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে যে যাই মনে করুক না কেন, তিনি কিন্তু ফান্ডামেন্টালি বা মৌলিকভাবে, বেসিক্যালি তিনি উদার বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু মৌলিকভাবে বামপন্থার সাথে তার কানেক্টিভিটি বেশি, এবং বামপন্থী একটা ইডিওলজি তার চিন্তার জগতের বা তার যে উপদেশ, অ্যাডভাইস বিভিন্ন রাজনৈতিক দলের, সেখান থেকে প্রকাশিত হয় বলে আমার কাছে মনে হয়েছে। তো এখন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো আরও কিছু চৌধুরী আছে যাদের একটা মারাত্মক প্রভাব এই গণ অধিকার পরিষদের ডিসিশন মেকিংয়ে রয়েছে, এবং এর মধ্য দিয়েই আমি যেটা বলতে চেয়েছি যে গণ অধিকার পরিষদ বা ভিপি নুরুর দল বামপন্থীদের খপ্পরে পড়েছে। তার একটা ম্যানিফেস্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে তথাকথিত হরতাল, এই হরতালের কোনো যৌক্তিকতা নেই, হরতাল কালচারই বাংলাদেশে নেই, যেখানে সমস্ত রাজনৈতিক অল্টারনেটিভ কিছু করছে। বিএনপির মতো বড় দল তারাই হরতাল চিন্তা করছে না, জামাতের মতো দল হরতাল থেকে একেবারে ফিরে এসেছে, ইস্যু আসলেও তারা হরতাল দিচ্ছে না। একসময় যে ইস্যুতে হরতাল 100% নিশ্চিত তারা দিত, বিএনপির কথা বলি আর জামাতের কথা বলি, যেমন বেগম খালেদা জিয়ার গ্রেফতারের মতো এত সেন্সিটিভ ইস্যু, তার বিরুদ্ধে আদালতের রায়ের মতো এত সেন্সিটিভ ইস্যুতে বিএনপি হরতাল দিল না। এটা থেকে প্রমাণিত হয় যে হরতাল থেকে তারা ফিরে এসেছে, হরতাল কালচার বাংলাদেশ থেকে উঠে গিয়েছে। তার মধ্য দিয়েও বাম জোট হরতাল ডেকেছে 28শে মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, এবং সেখানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিল, এবং সেই হরতালের 28শে মার্চ সেই হরতালের সমর্থনে মিছিল করছে, রাজপথে নামছে গণ অধিকার পরিষদ, এবং গণ অধিকার পরিষদ হরতালের দিনও মাঠে থাকবে বলে আমরা মোটামুটি ধারণা করতে পারি। এর উপরে ভিত্তি করে বলা যায় 28শে মার্চের হরতাল এটা শুধু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নয়, এতে বামপন্থীদের যে এই মুক্তবাজার অর্থনীতির বিরোধিতা, তাদের যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক চিন্তা, যেটা নুরুল হক নুরুর দলের কেউই সমর্থন করে না, এই চিন্তাও এই হরতালের সাথে আদর্শিক চিন্তাও আছে, যেটা সিপিবির সভাপতির বক্তব্যে উঠে এসেছে। তো সেখানে এরকম একটা বিতর্কিত হরতাল, যার মধ্যে সমাজতান্ত্রিক আদর্শের উপাদান রয়েছে, এবং যারা বিএনপির সমর্থন প্রত্যাখ্যান করেছে শুধু সমাজতান্ত্রিক আদর্শিক রিজনে, সেই হরতালে সফল হবে না জানি, কিন্তু তারপর যতটুকু মাঠে থাকবে, বামপন্থীদের তো লোক নেই, লোক তো রয়েছে নুরুল হক নুরুল লোক, গণ অধিকার পরিষদের লোক, তারা মাঠে থাকবে, এই হরতাল গ্লোরিফাই হবে। তো এভাবে কিন্তু স্পষ্টত নুরুল হক নুরুর দল বা গণ অধিকার পরিষদ আসলে বামপন্থীদের খপ্পরে পড়েছে। আর একটা বিষয় হচ্ছে যে জামাত শিবিরের যারা গণ অধিকার পরিষদ করে, এর মানে কি, এই শিরোনামটা আমি দিয়েছি। এর অর্থ হচ্ছে জামাত শিবিরের অনেক ছেলেরা এই গণ অধিকার পরিষদে জয়েন করেছে, অনেকে জয়েন করার আগ্রহ প্রকাশ করেছে, এগুলো আমরা জানি। অনেক সাবেক শিবির এখানে আছে, মিডিয়াও এটা এসেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মামলা টামলাও এগুলো কিন্তু উঠে এসেছে যে সাবেক শিবির। তো এদের উদ্দেশ্যে বলবো যে যারা সাবেক শিবিরের যারা এখানে এসেছে, তারা একটা উদারনৈতিক চিন্তা থেকে গণ অধিকার পরিষদকে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি হিসেবে চিন্তা করে, একটা লিবারেল পলিটিক্যাল পার্টি হিসেবে চিন্তা করে, অথবা বিএনপি ঘরানার একটা সেমি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী
পলিটিক্যাল পার্টি হিসেবে সাবেক শিবিরের একাংশ তাদের পছন্দের সাথে মিলে গিয়েছে বলে এখানে আসে, তাদের জন্য একটা মেসেজ আমি দিতে চাই। আসলে গণ অধিকার পরিষদ বামপন্থীদের খপ্পরে পড়তে যাচ্ছে, তাদের চিন্তা পুনর্বিবেচনা করা যেতে পারে। তাদের রাজনৈতিক স্বাধীনতা রয়েছে। সাবেক শিবির ইট ডাজেন্ট মিন দ্যাট তাকে জামাত করতে হবে, সে করতে পারে অন্য দল, কিন্তু তার চিন্তার জগতে আমি একটু খোরাক জোগাতে চাই। আরেকটা বিষয় শেষে যেটা বলতে চাই, এই গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের মধ্যে যারা আছে, এদের আঘাত করা আমার উদ্দেশ্য নয়। এরা বুঝবেও না যে কিভাবে কি হচ্ছে। এরা বেশিরভাগই নির্ভেজাল দেশপ্রেমিক, এরা ভদ্র ছেলে, ভালো ছেলে, এরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, এরা সমাজতান্ত্রিক আদর্শ ধারণ করে না, কিন্তু তা সত্ত্বেও তার দল কিভাবে কোন কার খপ্পরে পড়বে এটা বুঝতেও পারবে না, হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে এরকমই কিন্তু হবে।